বাংলাদেশে যে কয়টি বড় নদী আছে, এদিকে পদ্মা নদী, ওইদিকে তিস্তা, যমুনা, সুরমা, কুশিয়ারা, যা যা নদী আমাদের যেটুকু আছে, এইটুকু যদি সুন্দরভাবে ব্যবস্থাপনা করা যায়, তাহলে আমরা সত্যিকার অর্থেই মাছে ভাতে বাঙালি এবং প্রচুর পরিমাণে ফসলে আমাদের দেশ ভরে যাবে। 2004 সালে দেখা একটা স্বপ্ন আজকে প্রায় 22 বছর পরে বাস্তবায়নের পথে। 2004 সালে এই পদ্মা ব্যারাজের সমীক্ষা শুরু হয় এবং 2013 সালে গিয়ে এই সমীক্ষা শেষ হয়। দুঃখের বিষয়, 2013 সালে সমীক্ষায় আসে যে এই ব্যারেজ যদি সম্পন্ন হয় তাহলে 19 থেকে 20টি জেলা সরাসরি কৃষিতে বিপ্লব ঘটবে এবং 28.80 লক্ষ হেক্টর জমিতে চাষাবাদ হবে। প্রায় 9 থেকে 10 লাখ মানুষের কর্মসংস্থান হবে। 34,000 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প উদ্যোগ নেওয়া হয়নি। কেন উদ্যোগ নেওয়া হয়নি? সোজা হিসাব যে এটা ভারতের পছন্দ না বা ভারতের স্বার্থের বিরুদ্ধে যায়। তো আজকে এতদিন পরে সেই প্রকল্প বাস্তবায়নের জন্য সংসদে উত্তর দেওয়া হয়েছে যে এটা বাস্তবায়নের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। আমি ভাবছিলাম যে বাংলাদেশের কৃষিতে সমস্যা কতটুকু, এবং পুরো ম্যাপটা আপনার সামনে রাখেন, সামনে রেখে আমাদের নদীগুলো চিন্তা করেন। ধরেন যেখানে পদ্মা, যমুনা, মেঘনা একত্রিত হয়েছে, তার আগ পর্যন্ত বাংলাদেশটাকে এই বড় বড় কয়েকটি নদী ভাগ করে ফেলেছে। এই জায়গাগুলোতে যদি ব্যারেজের মাধ্যমে নিয়ন্ত্রণ করে যে শাখা নদী, উপনদীগুলো আছে, সেই নদীগুলোতে যদি পানিগুলো প্রবাহিত হয়, তাহলে আমাদের পানির সংকট পুরোপুরি দূর হয়ে যায়। আমার কাছে যেইটুকু পানি আসে সেইটুকু পানি তো সাগরে প্রবাহিত হয়ে চলে যায়। তো এই পানির এতটুকু ব্যবস্থাপনা যদি হয় যে জায়গায় জায়গায় আটকিয়ে ছোট ছোট কৃষি প্রকল্প, সেচ প্রকল্প করা হয়, তাহলে কিন্তু সেটাই করা হয়নি। মোস্ট প্রবাবলি এই প্রকল্পে চায়না সংযুক্ত হতে পারে, আর চায়না যদি সংযুক্ত হয় তাহলে এটা আরেকটা অন্য লেভেলের, মানে আমাদের আঞ্চলিক যে রাজনীতি দেশসমূহের মধ্যে, সেখানেও একটা ম্যাজিক্যাল বিষয় থাকবে। তো খুব ভালো লেগেছে এই প্রকল্প। আমাদের আরেকটি প্রকল্প হলো তিস্তা প্রকল্প। হ্যাঁ, জাগো বাহে তিস্তা বাঁচাও। আমাদের দুলু ভাই দীর্ঘদিন আন্দোলন করেছে, বিএনপি নেতা দুলু ভাই, তিস্তা পাড়ের মানুষ, সংসদেও গিয়েছেন। এই প্রকল্পটাও আমাদের দেশে এক ভিন্ন রকম একটা ইমেজ নিয়ে আসবে। আমাদের এখানে কোনো সময়ই একটা ভালো সেচ প্রকল্প হোক, এটা ভারত কখনো চায়নি। দেখুন, আন্তর্জাতিক আইনে পানির জন্য যে আইন আছে, যেটা আন্তর্জাতিক নদী, সেই নদীর পানি কতটুকু কোন দেশ ব্যবহার করতে পারবে, এবং এই পানির আইন যখন কোনো দেশ মানে না, আন্তর্জাতিক আইনটা মানে না, তৈরি করা আইন আন্তর্জাতিক আইনকে যখন সম্মান করে না, তখন প্রয়োজন হয় একটা চুক্তি করার, হয়তোবা যে একটা চুক্তি করলে হয়তোবা কিছুটা পানি পাওয়া যাবে। এবং সেই চুক্তির মেয়াদ এই যে এখন গিয়ে শেষ হচ্ছে, যে আলহামদুলিল্লাহ সেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এবং আমাদের এই পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজও শুরু হচ্ছে। আবার এদিকে তিস্তা প্রকল্পের কাজও শুরু হওয়ার পথে আছে। এসব কিছু মিলিয়ে ধরেন এখন থেকে কত বছর, আজকে 26 সাল, তো আমাদের প্রকল্পগুলো তো এমনিতে দেরি হয়, তো এটার মেয়াদ ধরছে 30 সাল। আমি মনে করি যে সঠিক ব্যবস্থাপনা হলে 26, 27, 28, 29 সালের মধ্যে এই কার্যক্রম শেষ করা সম্ভব। আর যদি এরকম হয় যে এই সরকার অর্ধেক করে রেখেছে, তাহলে পরের সরকার এসে সেটা ভারতের চাপে নাও করতে পারে। আমি একটা এক্সাম্পল দেই। পঞ্চগড়ে চায়নাকে একটা হাসপাতালের অনুমোদন দেয় শেখ হাসিনা, এবং এই অনুমোদনটা কেন দিয়েছিল সেটাও বলি। জাস্ট বাংলাদেশে চায়নার পাহারা, পঞ্চগড়ে তেঁতুলিয়াতে, যে সীমান্তের প্রহরী হিসেবে চায়নাকে একটা হাসপাতাল দিয়ে পাহারায় রাখা, যেন বাংলাদেশ এই অঞ্চলের সুরক্ষার জন্য একই সাথে নিজ দেশের সক্ষমতার পাশাপাশি চায়নার সক্ষমতাটাও যুক্ত হয়। এই রকম মহৎ উদ্দেশ্যে চায়নাকে অনুমোদন দেওয়া হয়, কিন্তু দুঃখজনক সেটা
প্রাথমিকভাবে অনেকগুলো কাজ সম্পন্ন হওয়ার পরে একটা পর্যায়ে সেই কাজটা বন্ধ হয়ে যায়, ভারতের বাধায় বন্ধ হয়ে যায়, সেটা চালু করা সম্ভব হয়নি। আমার একটা প্রশ্ন, যে এই উদ্যোগটা বাস্তবায়নের নতুন করে উদ্যোগ নেবে কে, নাকি এটা আদৌ প্রয়োজন নাই? আমার যতটুকু মনে করে সেই সময় আওয়ামী লীগের পক্ষ থেকে রাজনৈতিক কনসার্ন নেওয়া হয়েছিল বিভিন্ন বহুদলীয় প্রতিনিধিত্বের কাছ থেকে, যে চায়নার কাছে এই প্রজেক্টটা দেওয়া হবে কিনা, এবং সেখানে সকল দলই মতামত দিয়েছিল। তো এই রকম প্রজেক্ট বাংলাদেশ ভার্সাস চায়না, এবং যখন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার স্বার্থ জড়িত থাকে, এবং যেখানে ইন্ডিয়া বাধা দেওয়ার সম্ভাবনা থাকে, অন্তত পানির যে প্রকল্প, নদীর যে প্রকল্প, এগুলোতে চায়নার সম্পৃক্ততা কেন বেশি জরুরি? আমি একটা বিষয় বলি, নদীগুলো আন্তর্জাতিক, কোনো কোনো নদী হিমালয় থেকে উৎপাদন হয়েছে বা চায়নার বিভিন্ন অঞ্চল থেকে উৎপাদন হয়েছে, সেগুলো ভারতের মধ্য দিয়ে বাংলাদেশে এসেছে। তো যেই নদীটা চায়নার উপর দিয়ে বাংলাদেশে এসেছে, সেই নদী চায়না যদি পানি ছাড়ে তাহলে ভারত পায়, এবং ভারত যদি পানি ছাড়ে বাংলাদেশ পায়। খুব সহজভাবে সুস্পষ্ট ক্যালকুলেশন, যে আন্তর্জাতিক নদী আমাদের পদ্মা, যেটা পদ্মা, গঙ্গা, ওইদিকে আরো বিভিন্ন নাম দিয়ে শেষ পর্যন্ত চায়নায় গেছে, এইদিকে তিস্তারও একই অবস্থা, যে এটা শেষ গন্তব্য চায়না। তাহলে এই নদীর উপরে যদি ভারত নিয়ন্ত্রণ করে অন্যায়ভাবে পানি আটকে রাখে, এবং সেই আমাদের নদী প্রকল্পের যদি বাস্তবায়নকারী যদি চায়না হয়, তাহলে আলটিমেটলি চায়না তার ওখানে পানি বন্ধ করে রাখবে। তো ভারত চায়না ছেড়ে দেওয়া পানি দিয়ে যে বেনিফিট নিতে চায়, তাহলে তাকেও ওইটুকু বেনিফিট দিয়ে বাংলাদেশকে পানি দিতে হবে। একেবারে সহজ বরাবর হিসাব। আর আন্তর্জাতিক পানি আইন মানলে তো কোনো কথাই নাই। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আমরা 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 আমি আমি ব্যক্তিগতভাবে খুবই আশাবাদী, তিস্তা ব্যারেজ, তারপরে আমাদের পদ্মা ব্যারেজ, এই বিষয়গুলো, তিস্তা মহাপ্রকল্প। আমি দেখেন, আমি তো বগুড়ার মানুষ, আমাদের এখানে যমুনা পাড়ের মানুষ। আমরা শুধুমাত্র সুনিয়ন্ত্রিত পানির নিয়ন্ত্রণের অভাবে আমাদের এখানে যমুনার পাড়ের মানুষ খুবই অসহায়। আমাদের সারিয়াকান্দির মানুষ আজকে বগুড়া শহরের ভিতরে ঢুকে গেছে। কেন ঢুকে গেছে? প্রতিনিয়ত তাদের বাড়িগুলো ভাঙতে 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 একটা পর্যায়ে যাচ্ছে, একদিকে ভাঙছে আরেকদিকে গড়ছে। তো নদীর সঠিক ব্যবস্থাপনার অভাবে এগুলো হয়। যেমন যখন যে আপনার হলো অতিরিক্ত স্রোতের কারণে হচ্ছে, আবার নদী আপনার হলো তার গতিপথ পরিবর্তনের কারণে এই ভেঙেগুলো যাচ্ছে, কিন্তু বৈজ্ঞানিক উপায় নাই। আমাদের যে খালগুলো খনন করা হচ্ছে, এই খাল খনন নিয়ে আমার খুব ভালো লাগে, আবার দুশ্চিন্তাও হয়। কিভাবে দুশ্চিন্তা হয় আমি বলি। খাল বিষয়ে সবার ধারণা যে খাল খনন করলে সেখানে পানি থাকবে। না, খাল খনন করলে সেখানে শুধু পানি থাকবে এই বিষয়টা এরকম না, বরং খাল খনন করলে আশেপাশের জমি শুষ্ক হয়ে যায়। খাল যদি বেশি পরিমাণ গভীর করা হয়, অর্থাৎ পানির যে স্বাভাবিক মাটির নিচের স্তর, সেই স্তরের চেয়ে খালের গভীরতা যদি কম হয়, তাহলে আশেপাশের জমির পানি চুষে খালে আসবে না খরার মৌসুমে। কিন্তু যদি এরকম হয়, খাল অনেক বেশি গভীর করা হয়, তাহলে আশেপাশের জমির যে আর্দ্রতা আছে, যে পানির স্তর আছে, সেগুলো চুষে এখানে আসবে। আপনারা যারা চাঁপাইনবাবগঞ্জে বাড়ি অথবা সাতক্ষীরা বাড়ি, এখান থেকে যে নদীগুলো গেছে, দেখবেন যে নদীর পাড়ে যে আম গাছগুলো আছে বা অন্য কোনো ফল গাছ আছে, এগুলোতে ফল হয় না। কেন হয় না জানেন? কেন হয় না? ওই যে উপরের পানিগুলো চুইয়া নদীতে চলে যায় এবং ওটা কঠিন মাটি হয়ে যায়, সে কারণে হয় না। সুতরাং খালগুলো যদি বৈজ্ঞানিক উপায়ে খনন করা হয় তাহলে ভালো। বৈজ্ঞানিক উপায় বলতে নির্দিষ্ট পর্যায়ে পর একটা ছোট ছোট বাঁধের মতো দেওয়া, যেটা পানির একটা নির্দিষ্ট স্তর ধরে রেখে ওইটুকু পানি রেখে বাকি পানি পরের অংশে দেবে। এই প্রক্রিয়ায় যদি এটার অনেকগুলো আপনারা ইউটিউব দেখলে বুঝতে পারবেন, অনেকগুলো প্রসেস আছে যে খালের পানিগুলো কিভাবে ধরে রাখতে হবে। তো সেই প্রক্রিয়াগুলো অবলম্বন না করে যদি সরাসরি খালকে খনন করে নদীতে প্রবাহিত করা হয়, বর্ষাকালে একটা সুফল পাওয়া যাবে যে হ্যাঁ, পানিগুলো পার হয়ে চলে গেল, কিন্তু খরার কালে কিন্তু পুরো পানিটা নেমে চলে যাবে। সেক্ষেত্রে খালের মাঝে মাঝে ছোট ছোট বাঁধ দিয়ে পানি ধরে রাখা, যে অঞ্চলগুলো মাছের জন্য অভয়ারণ্য হিসেবে পরিণত হবে। তো ভালো থাকবেন। আপনার হলো অনেকে যুক্ত হয়েছে, দুই একটা কমেন্ট আমি পড়বো। গোপালগঞ্জ থেকে শুভকামনা রইল, আপনাকে অনেক ধন্যবাদ। একজন লিখছে রাসেল হায়দার, তোর চোখ লাল জিজ্ঞাসা করছেন, কিন্তু এখানে খারাপ কথা জিজ্ঞাসা করছেন কেন? হ্যাঁ, খারাপ কথা বলছেন কেন? মাকে নিয়ে গালি দেন কেন?
এগুলো বেয়াদবি করবেন না, ঠিক আছে? তো আচ্ছা, সবাইকে অনেক শুভকামনা। অনেকে অনেক জায়গা থেকে কমেন্ট করছে, দু একটা কমেন্ট পড়ছি। আচ্ছা আচ্ছা, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ।